আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 10 তোমাদের আগের ভিডিওতে তড়িৎ বিশ্লেষণ কি কাকে বলে এবং তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন যৌগের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, সেখানে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করেছি হফম্যান ভোল্টমিটারের সাহায্যে, কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার তড়িৎদ্বার এবং প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কিভাবে তার জলীয় দ্রবণে জলীয় তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং অ্যানোড এবং ক্যাথোডে কী কী বিক্রিয়া ঘটেছে এবং কী কী উৎপন্ন হয়েছে সেই সব বিস্তারিতভাবে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করেছি। ঠিক আছে, এরপরে আজকের যে ভিডিওটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ বা ব্যবহার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। এই তড়িৎ বিশ্লেষণের ব্যবহার বলতে গেলে অনেক রকম ব্যবহার আছে। ঠিক আছে, বিশেষ করে যে বিভিন্ন রকম ধাতুগুলো নিষ্কাশন করা হয়, বিভিন্ন রকম ধাতুগুলোকে কীভাবে পরিশোধন করা হয়। ঠিক আছে, এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা পড়ব। আর কি না, বিভিন্ন রকম ইলেকট্রোপ্ল্যাটিনিং বা তড়িৎ লেপন করা হয়। তড়িৎ বিশ্লেষণের ফলে বিভিন্ন রকম ধাতব পদার্থগুলোকে কী করা হয়, তড়িৎ লেপন করা হয়। এইগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে পড়ব। তো চলো, আজকের যে টপিকটা বা যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, এই টপিকের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা পড়ব 1 নম্বর, সেটা হচ্ছে কি ধাতু নিষ্কাশন বা মেটাল এক্সট্রাকশন। ঠিক আছে, কিভাবে বিভিন্ন রকম ধাতুকে আমরা তড়িৎ বিশ্লেষণ করে সেখান থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করব, সেই বিষয়গুলো আমরা জানব। দেখো, পর্যায় সারণীতে আমরা বিভিন্ন রকম ধাতু পদার্থগুলো পড়েছি। ঠিক আছে, যেগুলো গ্রুপ 1-এর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, আরও কিছু ধাতুগুলো আছে যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। যদিও অ্যালুমিনিয়াম গ্রুপ 1-এর পর্যায় সারণীতে থাকে না, 3 নম্বর শ্রেণীতে থাকে। যাই হোক, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে মনে রাখবে এই সব ধাতুগুলো হচ্ছে খুব সক্রিয় ধাতু। ঠিক আছে, সক্রিয় মানে রাসায়নিকভাবে খুবই সক্রিয়তা দেখায়, মানে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে নেয়। প্রকৃতিতে এই সব ধাতুগুলোকে আমরা মুক্ত অবস্থায় পাই না। এই সব ধাতুগুলো মাটির নিচে খনিজ অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, মানে এই সব ধাতুগুলো কি হয়, বিভিন্ন আকরিকের সাথে যুক্ত থাকে। সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোকে আমরা মুক্ত অবস্থায় পাই না, কারণ এরা বিভিন্ন রকম প্রকৃতিতে, যেমন বাতাসের বিভিন্ন রকম গ্যাস আছে, প্রকৃতিতে বিভিন্ন রকম উপাদানগুলো থাকে, তাহলে তাদের সঙ্গে বিক্রিয়া অবস্থায় বিভিন্ন রকম যৌগ তৈরি করে থাকে, অর্থাৎ মুক্ত অবস্থায় পাই না। এই সব ধাতুগুলোর আকরিক থেকে কিভাবে আমরা ওই ধাতুগুলোকে নিষ্কাশন করব, সেইটা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে নিষ্কাশন করা হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন। অ্যালুমিনিয়াম ধাতু কীভাবে তার আকরিক থেকে নিষ্কাশন করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর এটাই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। ঠিক আছে, তো চলো আজকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত যেটা জিনিসটা দেখতে হবে যে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, এইটা আমাদের প্রথমে জানিয়ে রাখতে হবে। ঠিক আছে, মানে কোন আকরিক থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব বা করা হয় সেটা আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক যার নাম হচ্ছে বক্সাইট। ঠিক আছে, এই বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 2H2O। ঠিক আছে, তাহলে এই বক্সাইট থেকে প্রথমে কি করা হয় না, বক্সাইট থেকে স্টেপ 1-এর মাধ্যমে আমরা এখানে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা, ঠিক আছে, বিশুদ্ধ অ্যালুমিনা যার সংকেত হচ্ছে Al2O3। ঠিক আছে, এই বিশুদ্ধ অ্যালুমিনাকে আমরা নিষ্কাশন করি। অ্যালুমিনিয়ামের একটা আকরিক হচ্ছে বক্সাইট যার সংকেত হচ্ছে Al2O3 2H2O, 2 অণু ক্যালাস জল থাকে। তাহলে স্টেপ 1, প্রথমে আমরা কি করি না, বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনাকে আমরা কি করি না, নিষ্কাশন করে হয়। তারপরে ওই বিশুদ্ধ অ্যালুমিনাকে আমরা
বিভিন্ন রকম আরও তার সঙ্গে বিভিন্ন রকম মিশ্রণ ঘটিয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করব। ঠিক আছে, তো সেই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। ঠিক আছে, তাহলে যদি আমি অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি যদি আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাবো যে এই বক্সাইট আকরিক থেকে যে বিশুদ্ধ অ্যালুমিনা পেলাম, এই বিশুদ্ধ অ্যালুমিনার যে টেম্পারেচারটা বা গলনাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঠিক আছে, এই বিশুদ্ধ অ্যালুমিনার যে টেম্পারেচারটা হয় 2050 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000, মানে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এর গলনাঙ্ক হয়। এই উচ্চ গলনাঙ্কর জন্য অ্যালুমিনাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ফলে এখানে যে ব্যাটারি হোক বা যে কোনো সোর্স থেকে আমি যখন তড়িৎ পাঠাবো, তখন এই 2000 ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর পরিমাণে তড়িতের খরচ হয়ে যায় বা তড়িৎ অপচয় হবে। ঠিক আছে, ফলে এই বিক্রিয়াটা যদি আমি করি বা এই পরীক্ষাটা যদি আমার করা হয়, তাহলে দেখব যে প্রচুর পরিমাণে শক্তির অপচয় হচ্ছে, যেটা আমার কি হয়, খুব ব্যয়বহুল হয়ে যায়। ফলে এই বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক বা টেম্পারেচারটা কমানোর জন্য এর সঙ্গে, ঠিক আছে, 60% ক্রায়োলাইট যুক্ত করা হয়। এর সঙ্গে 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লোস্পার যুক্ত করা হয়। ঠিক আছে, ফ্লোস্পার। এই ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na3LF6 আর Na3LF6 আর ফ্লোস্পারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এই বিশুদ্ধ অ্যালুমিনিয়াম যেটার সঙ্গে কী করা হয় না, 20% বিশুদ্ধ অ্যালুমিনা তার সাথে 60% ক্রায়োলাইট আর 20% ফ্লোস্পার, এই ফ্লোস্পার আমরা যুক্ত করি। ঠিক আছে, ফলে যেটা আমার হয় যে 1:3:1 অনুপাতে ওজন অনুপাতে 1:3:1 ওজন অনুপাতে একটা মিশ্রণ তৈরি করা হয়। কি মিশ্রণ না, যেটা হচ্ছে কি না, বিশুদ্ধ অ্যালুমিনা প্লাস 60% ক্রায়োলাইট থাকবে আর 20% ফ্লোস্পার। যে মিশ্রণ তৈরি করা হয় সেই মিশ্রণের গলনাঙ্ক দাঁড়ায় 900 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে কথায় বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক ছিল 2000 ডিগ্রি সেলসিয়াস, ফলে যে মিশ্রণটা তৈরি করলাম সেটার গলনাঙ্ক হলো 900 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই মিশ্রণটাকে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এখান থেকে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুত করা হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো চলো আজকে এইটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে যে হেডিংটা দেওয়া হচ্ছে সেই হেডিংটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বাই ইলেকট্রোলাইসিস। প্রথমে একটা কি করা হয়, এইরকম একটা যন্ত্র বা তড়িৎদ্বার, যেটাকে আমরা ভোল্ট মিটার বলি, এইরকম একটা ভোল্ট মিটার তৈরি করা হয়। ঠিক আছে, এই ভোল্ট মিটার প্রথমে কি হয় না, একটা আয়রন নির্মিত ট্যাঙ্ক, এইটা হচ্ছে আয়রন নির্মিত একটা ট্যাঙ্ক। ঠিক আছে, আয়রন নির্মিত একটা পাত্র বা ট্যাঙ্ক। ঠিক আছে, এই পাত্র বা ট্যাঙ্কের যে ভিতরের অংশটা, এটা পুরো গ্যাস কার্বনের আস্তরণ দিয়ে কি করা হয়, জড়িয়ে দেওয়া হয় বা তৈরি করা হয়। তাহলে এই গ্যাস কার্বনের যে আস্তরণ সেটাকে আমরা ক্যাথোড হিসাবে ইউজ করি। যে আয়রনের পাত্র তার ভিতরের দিকে একটা পুরু গ্যাস কার্বনের আস্তরণ থাকে, সেই গ্যাস কার্বনকে যেটাকে আমরা ক্যাথোড হিসাবে ইউজ করি। তারপরে এই পাত্রের মধ্যে বিগলিত অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লোস্পার, বিগলিত মানে একটা দ্রবণ তৈরি করা হয়। গলিত অবস্থায় না হলে তো তড়িৎ বিশ্লেষণ করবে না বা তড়িৎ পরিবহন করবে না, ফলে এই বিগলিত মিশ্রণ তৈরি করা হয়। এবং এই মিশ্রণের মধ্যে কি করা হয়, 3টা থেকে 4টা গ্রাফাইট দণ্ড দেখতেই পাচ্ছ ছবিতে। গ্রাফাইট দণ্ড কি করা হয় না, আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, যার সঙ্গে কপারের একটা দণ্ড স্ট্যান্ড হিসাবে লাগানো আছে। ঠিক আছে, এই গ্রাফাইট দণ্ডকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করি। তারপরে এই কপার দণ্ড থেকে তার বা ওয়্যার ঠিক করে কি করা হয়, একটা ব্যাটারি কানেক্ট করা হয়, তার সঙ্গে একটা বৈদ্যুতিক বাল্ব যুক্ত থাকে। কথা বুঝলি? আর এই এই যে গ্যাস কার্বন, যে গ্যাস কার্বনের আস্তরণ হচ্ছে কি না, আমার এখানে ক্যাথোড হিসেবে ইউজ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সমগ্র একটা সিস্টেম বা ভোল্ট মিটার। এই যন্ত্রের সাহায্যে বা এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয় না, অ্যালুমিনিয়াম ধাতুকে তার বিশুদ্ধ অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লোস্পারের মিশ্রণ থেকে বিগলিত অ্যালুমিনিয়ামকে আমরা
এখান থেকে পাই। আর এখানে এই যন্ত্রের মধ্যে একটা কর্নারের দিকে একটা ছিদ্র করা হয়। সেই ছিদ্র যে গ্যাস কার্বনের মধ্যে অ্যালুমিনিয়াম ধাতুগুলো যেটা বিগলিত হয়ে থিতিয়ে পড়বে, সেগুলো এই ছিদ্রের মাধ্যমে এখান থেকে আমরা নিগর্মনে একটা পাত্র রাখবো। সেই পাত্র থেকে আমরা অ্যালুমিনিয়ামকে সঞ্চয় করব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে পুরোটা সিস্টেম, যেখান থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করব। প্রথমত আমি দেখে নিই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কিভাবে ঘটছে, সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখো, এইখানে আমরা এখানে ব্যাটারি রেখেছি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে যদি আমি এখানে কি করি, তড়িৎ চালনা করি, তাহলে এই তড়িৎ চালনাটা এখানে আমার কি হবে, গ্রাফাইট দণ্ডের দিকে আসবে। ফলে গ্রাফাইট দণ্ডের দিকে এলে এখানে যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ার সংকেতটা হচ্ছে Al2O3। তাহলে কী করবে, Al2O3 যে কিনা আয়নে ভেঙে যাবে। তাহলে কী হবে, 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস। অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজী একটা মৌল বা পরমাণু বলতে পারো। তাহলে অ্যালুমিনিয়াম একটা তিনযোজীয়তা, মানে +3 চার্জ দেখাবে। আর অক্সিজেন হচ্ছে দ্বিযোজী মৌল বা পরমাণু, অক্সিজেন আমার -2 জারণ অবস্থা দেখায়। ঠিক আছে, জারণ অবস্থা তার যোজ্যতার জন্য দেখায়। তাহলে এই যৌগটা যদি 2Al3 প্লাস হয় আর 3O2 মাইনাস এই ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তাহলে এখান থেকে স্বাভাবিক আমরা ক্যাথোড বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া কী কী উৎপন্ন হচ্ছে, বা ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কী কী ঘটছে, সেই বিষয়গুলো আমরা জানতে পেরে যাব। তো চলো আজকে কি হচ্ছে না, ক্যাথোড বিক্রিয়া যদি আমরা আলোচনা করি, যে ক্যাথোডে এখানে কি উৎপন্ন হচ্ছে। দেখো, ক্যাথোডটা আমরা কি নিয়েছিলাম, ক্যাথোডটা আমরা নিয়েছিলাম এখানে গ্যাস কার্বনের আস্তরণ। এখানে ক্যাটায়ন কি উৎপন্ন হয়েছে না, অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়েছে। তাহলে ক্যাথোড বিক্রিয়া যদি আলোচনা করি, তাহলে এখানে দেখবো যে অ্যালুমিনিয়াম 2Al3 প্লাস যে কিনা কটা ইলেকট্রন নিচ্ছে, 2 অ্যালুমিনিয়াম উৎপন্ন করবে। দেখো, এখানে স্বাভাবিকভাবে আমি যদি বলি যে একটা অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, তাহলে দুটো অ্যালুমিনিয়ামের টোটাল চার্জ কত হবে, +6। তাহলে +6কে যদি আমি সমতা বিধান করি বা ইলেকট্রিক্যালি নিউট্রাল করি, তাহলে 6টা ইলেকট্রন লাগবে। তাহলে এখানে কি হচ্ছে, 2Al3 প্লাস +6 ইলেকট্রন থেকে দুই অণু অ্যালুমিনিয়াম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ক্যাথোড বিক্রিয়া। তাহলে এই ক্যাথোডগুলো এই অ্যালুমিনিয়ামগুলো কোথায় যাবে না, ইলেকট্রন গ্রহণ করে এই গ্যাস কার্বন যে আস্তরণ আছে এই নিচের লেয়ারগুলোতে থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়ার সাথে সাথে এই অ্যালুমিনিয়ামগুলো কী হবে না, এই ছিদ্র দিয়ে নির্গমন হয়ে, যে আমি বাইরের দিকে একটা ধরো পট রেখেছি বা পাত্র রেখেছি, এই পাত্রের মধ্যে আমার কী হবে, সঞ্চিত হবে। আর বাকি যে অ্যানোড বিক্রিয়ায় দেখবো, অ্যানোড বিক্রিয়ায় কী হচ্ছে, অ্যানোড বিক্রিয়ায় দেখব যে অ্যানোড বিক্রিয়া আমার অ্যানায়ন হিসাবে কি উৎপন্ন হয়েছিল না, অক্সিজেন উৎপন্ন হয়েছিল। সে কি করবে না, অক্সিজেন আমার কি করবে, ইলেকট্রন মুক্ত করবে। O2 মাইনাস 3O2 ছিল, 3O2 মাইনাস গিয়ে অক্সিজেন 3 অক্সিজেন করবে। প্লাস দেখো, এখানেও সেই রকমভাবে একটা অক্সিজেনের যদি -2 জারণ সংখ্যা হয়, তাহলে এখানে 3টা অক্সিজেনের টোটাল নেগেটিভ চার্জ কত হবে, -6। তাহলে এখানে +6 ইলেকট্রন দিতে হবে, +6 ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন মুক্ত করবে। 6টা ইলেকট্রন মুক্ত করলে এই রকমভাবে বিক্রিয়া, একটা অক্সিজেন নয়, দুটো অক্সিজেনে বারে বারে বিক্রিয়া হলে 3টা অক্সিজেন নিজেদের মধ্যে আবার 3টা অক্সিজেন পরস্পরযুক্ত হয়ে কটা অক্সিজেন উৎপন্ন করবে না, 3O2 অক্সিজেন। আমরা এটা বিক্রিয়ার সাহায্যে এইরকমভাবে দেখাবো। ফলে 3 অক্সিজেন যে উৎপন্ন হলো, অক্সিজেন মানে সে গ্যাস, সে কী করবে না, এই অক্সিজেন উপরের দিকে উঠে যাবে, অক্সিজেন গ্যাস উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গিয়ে এই যে গ্রাফাইট দণ্ডগুলো আছে, যে অ্যানোড দণ্ডগুলো, সেই অ্যানোড দণ্ডগুলোতে আমার কী হবে, অক্সিজেন গ্যাসগুলো সঞ্চিত হবে। ঠিক আছে, ফলে আমার যে গ্রাফাইট দণ্ডগুলো বা টিউবগুলোর কথা বলছি, সেগুলোতে আমার কী হলো না, অক্সিজেন গ্যাস সঞ্চিত হলো। আর গ্যাস কার্বনের যে আস্তরণ, সেখানে আমার কী হলো না, অ্যালুমিনিয়াম সঞ্চিত হলো বা গলিত অবস্থায়। এই গলিত অ্যালুমিনিয়াম বা বিগলিত অ্যালুমিনিয়ামকে আমরা কী করলাম না, একটা পাত্রের মধ্যে সঞ্চয় করলাম বা কালেক্ট করলাম। এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষণ করে কিভাবে অ্যালুমিনিয়ামকে সঞ্চয় করছি বা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করা হয়, সেই বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের পদ্ধতিটা আমরা পড়লাম। এইরকমভাবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তাহলে কি করা হচ্ছে এখানে না, তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম আরও সোডিয়াম, পটাশিয়াম এইরকম ধাতুগুলো নিষ্কাশন করা হয়। সোডিয়াম, পটাশিয়াম এগুলো আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। এখানে অ্যালুমিনিয়ামকে নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সেই জন্য কীভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করলাম, সেই পরীক্ষাটা আমরা বুঝলাম, দেখলাম। এই প্রক্রিয়ার মাধ্যমে এইরকমভাবে ক্যাথোড বিক্রিয়া, এইরকমভাবে অ্যানোড বিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে না, এই পাত্রের মধ্যে আমরা
বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করছি। তাহলে এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহার বা একটা প্রয়োগ বলতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা এই রকম তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে বিভিন্ন রকম ধাতু, যেগুলো সক্রিয় ধাতুগুলো নিষ্কাশন করা হয়, ঠিক আছে, বিশুদ্ধভাবে। এরপরে নেক্সট টপিক যেটা আলোচনা করব বা নেক্সট যেটা কনসেপ্টটা আলোচনা করব সেটা হচ্ছে এই কিভাবে তড়িৎ বিশ্লেষণ করে হ্যাঁ বিভিন্ন রকম ধাতু পিউরিফাইড বা পরিশোধন করা হয়, বিভিন্ন রকম অশুদ্ধি থেকে কীভাবে আমরা বিশুদ্ধ ধাতু পাবো, ঠিক আছে, পিউরিফাইড করা হয়, সেগুলো আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে করব সেটা আমরা নিয়ে আলোচনা করব। তো সেটা দেখো আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে কপার ধাতুর বিশোধন বা কপার ধাতুর পরিশোধন। তো কপার ধাতু পরিশোধন করতে গিয়ে কীরকমভাবে পরীক্ষা করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখে নাও এখানে যে হেডিংটা করা আছে সেটা হচ্ছে কপার ধাতুর তড়িৎ বিশোধন, পিউরিফাইড অফ কপার বাই ইলেকট্রোলাইসিস। দেখো একটা পরীক্ষা, খুবই ছোট একটা সাধারণ পরীক্ষা করা হবে, খুবই সহজ পরীক্ষা। এখানে কি করা হয় না, এখানে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে লঘু লঘু ডাইলুইট, ডাইলুইট মানে লঘু লঘু সালফিউরিক অ্যাসিডের, হ্যাঁ, লঘু সালফিউরিক অ্যাসিড যেটা 5 থেকে 10% থাকে, সেই 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড কপার সালফেটের দ্রবণে কি করা হয়, যুক্ত করা হয়। কপার সালফেটের দ্রবণে আমরা যুক্ত করলাম, ফলে একটা দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে যে দুটো ইলেকট্রোড নেওয়া হয়, যে দুটো অ্যানোড আর ক্যাথোড নেওয়া হয়, সেই দুটো অ্যানোড ক্যাথোডই হচ্ছে কপার ধাতু দিয়ে তৈরি। একটা হচ্ছে অশুদ্ধ, একটা হচ্ছে অশুদ্ধ অশুদ্ধ কপার দণ্ড, একটা হচ্ছে অশুদ্ধ কপার দণ্ড, আর একটা হচ্ছে বিশুদ্ধ কপার দণ্ড। বিশুদ্ধ কপার দণ্ড, এই অশুদ্ধ কপার দণ্ডকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করি, আর বিশুদ্ধ কপার দণ্ডকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করি, ঠিক আছে। বিশুদ্ধ কপার দণ্ডকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব, আর অশুদ্ধ কপার দণ্ডকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব। এই পরীক্ষায় দেখব যখন আমরা এই ব্যাটারি বা তড়িৎ সোর্স থেকে যখন তড়িৎটা পাঠালাম, তড়িৎ চালনা করলাম, তখন সঙ্গে সঙ্গে তড়িৎ বা ইলেকট্রিকটা, হ্যাঁ, কারেন্ট এসে এখানে কী হবে, অ্যানোডের মধ্যে যুক্ত হবে। এই অ্যানোডের মধ্যে যে যুক্ত হলো, এই অ্যানোড দণ্ড বা কপার দণ্ড আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। কপার হচ্ছে একটা সক্রিয় তড়িৎদ্বার, এটা মনে রাখবে কিন্তু। কপার যেই সক্রিয় তড়িৎদ্বার, ফলে এখান থেকে কি হবে না, এই দণ্ড থেকে কপারগুলো কি হবে না, এই কপার দণ্ডগুলো, হ্যাঁ, সেখান থেকে কপারগুলো ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়নগুলো Cu2+ আয়নগুলো উৎপন্ন করবে, তাই না। ফলে এই কপার দণ্ড থেকে যে Cu2+ আয়নগুলো, এই কপার দণ্ড থেকে Cu2+ আয়নগুলো বেরিয়ে গিয়ে ক্যাথোডের দিকে ছুটবে। এই কপার থেকে Cu2+ আয়নগুলো বেরিয়ে গিয়ে ক্যাথোডের দিকে ছুটবে, ক্যাথোডের দিকে গমন করবে, গিয়ে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্যাথোড যে বিক্রিয়াটা হবে, ক্যাথোড যে বিক্রিয়াটা ঘটবে, তাহলে এই যে ক্যাথোড বিক্রিয়া যেটা ঘটবে সেটা হচ্ছে Cu2+ + 2 ইলেকট্রন Cu, ঠিক আছে। আবার যে কপার সালফেটের দ্রবণটা নিয়েছিলাম, সেই কপার সালফেটের দ্রবণ থেকেও কী হবে না, কপার সালফেটের দ্রবণ সেই বিয়োজিত অবস্থায় আছে, জলীয় দ্রবণে Cu2+ আয়ন দিয়েছে, আর সালফেট 2- আয়ন দিয়েছে। তাহলে কপার সালফেট থেকেও Cu2+ আয়নগুলো তারাও কী করবে না, এই ক্যাথোডের দিকে যাবে, এই ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে কপার উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে কপার আমার কী হচ্ছে না, এখানে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে ক্যাথোড টিউবের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবারে আরেকটা যেটা বিষয় হচ্ছে যে এই অ্যানোডটা হচ্ছে আমরা একটু মোটা পাত নিই অ্যানোডের। কেন না, অ্যানোড যেহেতু অশুদ্ধ, যেই জলীয় দ্রবণে দিয়েছি এটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার, ফলে এই কপারের দণ্ড থেকে কি হচ্ছে না, কপারগুলো ইলেকট্রন বর্জন করে Cu2+ হিসাবে অ্যানোড দণ্ড থেকে বেরিয়ে গিয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে। এইভাবে কপার 2+ আয়নগুলো ক্যাথোডের দিকে গিয়ে কপার জমা হতে থাকবে, মানে ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করে কপারে জমা থাকবে। এই রকমভাবে কপার জমা হতে হতে কপার দণ্ডটা কী হবে, যেটা আমরা এই ক্যাথোড দণ্ডটা নিয়েছিলাম সেটা একটু পাতলা নিই, এখানে কপার জমা হতে 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 এই দণ্ডটা আবার কী হয়, মোটা বা পুরু হয়ে যায়। এইভাবে এই ক্যাথোড টিউবের মধ্যে প্রায় 99.9% বিশুদ্ধ 99.9% বিশুদ্ধ কপার আমরা পাই, যেটা আমরা পিউরিফাইড করে পাই। আচ্ছা, অ্যানোড বিক্রিয়ায় আর কি হচ্ছে না, অ্যানোড এখানে যদি আমরা দেখি যে অ্যানোডে কি হচ্ছে না, অ্যানোডে কিছু হচ্ছে না, অ্যানোডে ওই কপারগুলো কি হচ্ছে,
কপারগুলো সেখান থেকে কী করছে না, কপারগুলো ইলেকট্রন বর্জন করছে, কপারগুলো ইলেকট্রন বর্জন করছে, দিয়ে Cu2+ হিসাবে এখানে যাচ্ছে, ক্যাথোড টিউবে যাচ্ছে। তাহলে এখানে অ্যানোডে আমাদের কি বিক্রিয়া দেখাবো না, কপার থেকে কপার Cu2+ যেটা ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন হচ্ছে। তাহলে এখানে আমার অ্যানোড বিক্রিয়া, এখানে আমার ক্যাথোড বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো এইভাবে ঘটছে। এই Cu2+গুলো গিয়ে কী হচ্ছে না, ক্যাথোড টিউবে জমা হচ্ছে, দিয়ে ক্যাথোড পার্টটা যে ক্যাথোড টিউবটা করেছিলাম সেটাকে আমার কী করছে, পুরু বা মোটা হয়ে যাচ্ছে। আর যেটা মোটা অ্যানোড দণ্ডটা নিয়েছিলাম কপারের, যেটা অশুদ্ধ ছিল, সেই কপার দণ্ডটা কী হচ্ছে না, Cu2+ বর্জন করায় সেই কপার দণ্ডটা ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা পাতলা হয়ে যায়। কারণ আমরা জানি কপার হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। তাহলে এইভাবে এই পরীক্ষার সাহায্যে আমরা কি করব না, বিশুদ্ধ প্রায় 99.9% বিশুদ্ধ কপার আমরা পরিশোধন করে পাই। এটাও তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে এই বিশুদ্ধ 99.9% কপার পাওয়া যায়। তাহলে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলো আমরা জানলাম। একটা হচ্ছে কি, ধাতু নিষ্কাশন, যেরকমভাবে সক্রিয় ধাতুগুলো, যেরকম অ্যালুমিনিয়ামকে কীভাবে নিষ্কাশন করা হয় সেটা আমরা দেখলাম। আর কি, বিভিন্ন রকম ধাতুর পরিশোধন, যেখানে এগুলো আমরা পড়লাম যে কপার ধাতু কীভাবে পরিশোধন করা হয়, সেই কপার ধাতু 99.9% কীভাবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা পরিশোধন করে পেলাম সেটা আমরা পড়লাম। আর কি, আরেকটা হচ্ছে বিভিন্ন রকম সক্রিয় ধাতু এবং নিষ্ক্রিয় ধাতু। এই নিষ্ক্রিয় ধাতুগুলোকে সক্রিয় ধাতুর উপর কী করা হয়, একটা প্রলেপ দেওয়া হয়, সেটা হচ্ছে তড়িৎ লেপন, ইলেকট্রোপ্ল্যাটিনিং। এই কনসেপ্টটাও খুব গুরুত্বপূর্ণ। এটাও হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের একটা প্রয়োগ বা ব্যবহার বলতে পারো। এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি না, তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং। তো যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে বলছি সেটা হচ্ছে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং, ঠিক আছে। এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং এটাও হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটা প্রয়োগ। এই তড়িৎ লেপন কি বা ইলেকট্রোপ্ল্যাটিনিং কি, এই ধারণাটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং কি বলা হচ্ছে না, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন রকম সক্রিয় ধাতু মানে কি, যেগুলো হচ্ছে ধরো সিলভার, কপার, ঠিক আছে, তারপরে আরও কিছু কিছু সক্রিয় ধাতুগুলো আছে যেগুলো হচ্ছে লোহা, ঠিক আছে। এই সমস্ত সক্রিয় ধাতুগুলো যেগুলোর উপর কি করা হয়, নিষ্ক্রিয় ধাতুগুলো মানে না, যেগুলোর খুব উচ্চ গলনাঙ্ক, যেটা সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, ঠিক আছে, খুব দৃঢ় অবস্থায় থাকে, সেই সব ধাতুগুলো যেগুলো যেটা হচ্ছে অরাইট গোল্ড, ঠিক আছে, তারপরে কি নিকেল, তারপরে কি সিলভারটাও হচ্ছে কি না, সিলভারটাও আমার নিষ্ক্রিয় ধাতুর ইয়েতে পড়ে। কপার লোহা এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে সক্রিয় ধাতু। আর অরাইড, নিকেল, সিলভার এগুলো হচ্ছে কি তুলনামূলক আমার নিষ্ক্রিয় ধাতু। তো এই সক্রিয় ধাতুগুলোর উপর কি করা হয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই নিষ্ক্রিয় ধাতুগুলোর উপর যে প্রলেপ দেওয়া হয়, সেই প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিং। এই তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্ল্যাটিনিংয়ে যেটা ক্যাথোড হিসাবে ইউজ হয় সেটা হচ্ছে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটাই হচ্ছে আমার কি ক্যাথোড। অর্থাৎ এখানে যদি কপার এবং লোহা এই ধাতুর উপর আমি যদি কোনো সোনার প্রলেপ দিই, তাহলে সেখানে আমি বলবো যে ওই কপার বা লোহা, পাদ বা দণ্ড বা কোনো একটা পদার্থ লোহার, ঠিক আছে, ওই পদার্থেরকে বলবো আমি ক্যাথোড, সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব, ঠিক আছে। আর অ্যানোড যেটা আমরা ইউজ করব না, যে ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে, অর্থাৎ যদি আমি গোল্ড, নিকেল, সিলভার এই তিনটা ধাতুর মধ্যে যে কোনো একটা ধাতুর প্রলেপ দিই, তাহলে এখানে সেই ধাতুটাকে, যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুকে আমরা, যে ধাতুর প্রলেপ দেব সেই ধাতুকে সেই ধাতুর তৈরি বিশুদ্ধ পাতকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করব। এবং যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুর যে কোনো দলীয় দ্রবণ, সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসাবে ইউজ করি, ঠিক আছে। যে ধাতুর প্রলেপ, অর্থাৎ এখানে যদি গোল্ড, নিকেল, সিলভার এইসব ধাতুগুলোর প্রলেপ দিব, তাহলে এখানে গোল্ড, নিকেল, সিলভার এই ধাতুগুলোর কী হবো না, আমরা
এর যে জলীয় দ্রবণ, লবণের জলীয় দ্রবণ, এই সব ধাতুগুলোর লবণের জলীয় দ্রবণ আমরা তড়িৎ বিশ্লেষণ হিসাবে, তড়িৎ বিশ্লেষণ পদার্থ হিসাবে তার জলীয় দ্রবণ আমরা ব্যবহার করব। ঠিক আছে, কথা বোঝা গেল, ক্লিয়ার হলো? তাহলে ক্যাথোডে আমার যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে আমরা ক্যাথোড, যে ধাতুর প্রলেপ দেব সেটাকে আমরা অ্যানোড, তার বিশুদ্ধ পাতকে অ্যানোড, এবং যেটা যে ধাতুগুলোর প্রলেপ দেওয়া হবে, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার বিশুদ্ধ ওই ধাতুর যে লবণের জলীয় দ্রবণকে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, তো চলো এইখানে খাতায় আমি একটা পরীক্ষা, যেটা আমি আগে ভাগেই এঁকে রেখেছি। ঠিক আছে, এই পরীক্ষায় কি হচ্ছে, ধরো আমি সাপোজ এখানে কি হচ্ছে না, রূপোর কয়েনের উপর, রূপোর কয়েনের উপর কি হচ্ছে না, সিলভারের, এটা হচ্ছে একটা রূপোর কয়েন, এটা হচ্ছে একটা রূপোর কয়েন। ঠিক আছে, রূপোর কয়েন, রূপোর কয়েন, রূপের কয়েন, এই রূপের কয়েনের উপর সিলভারের আমি সোনার পাত, এটা হচ্ছে সোনার পাত, সোনার আমি প্রলেপ দিচ্ছি। ঠিক আছে, রূপের কয়েনের উপর সোনার প্রলেপ দিচ্ছি। আচ্ছা, এখানে কেউ যদি বলে যে স্যার রূপো তো হচ্ছে আমার নিষ্ক্রিয় ধাতু, তাহলে এখানে আমি রূপোর নিষ্ক্রিয় ধাতুর উপর সোনার সিলভারের, রূপো হচ্ছে আমার নিষ্ক্রিয় ধাতু, তাহলে নিষ্ক্রিয় রূপোর ধাতুর উপর কীভাবে আমি সোনার প্রলেপ দিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস দেখে নাও যে সিলভার নিষ্ক্রিয় ধাতু বটে, কিন্তু অরাইট বা গোল্ড থেকে কম নিষ্ক্রিয়। ঠিক আছে, কম নিষ্ক্রিয়, অর্থাৎ অরাইট বা গোল্ড হচ্ছে সিলভার থেকে বেশি নিষ্ক্রিয়, আর অরাইট বা গোল্ডের তুলনায় সিলভারটা হচ্ছে কি সক্রিয়। ঠিক আছে, ফলে এই সিলভারের তৈরি কয়েনের উপর কি হচ্ছে, আমরা অরাইডের বা গোল্ডের কি হচ্ছি না প্রলেপ দিচ্ছি। আর এখানে যদি আমি দেখি যে এই পরীক্ষাটাকে যদি আমি বর্ণনা করি যে পরীক্ষায় কি হচ্ছে না, এইটা হচ্ছে আমার পজিটিভ, যেটা ব্যাটারির পজিটিভ অংশের সঙ্গে যুক্ত আছে, আর এইটা হচ্ছে সোনার পাত, যেটাকে আমি অ্যানোড হিসাবে ইউজ করছি, বিশুদ্ধ সোনার পাত, যেটাকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করছি। ঠিক আছে, যেটাকে আমরা বিশুদ্ধ অ্যানোড হিসাবে ইউজ করছি, আর এটা হচ্ছে আমরা ক্যাথোড হিসাবে ইউজ করছি।